আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিচিত্রার 2025 সালের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল অ্যান্ড সান্থিয়া হাই স্কুল, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি, এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পরীক্ষাক্রমিক মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পরীক্ষাক্রমিক মূল্যায়ন 15 থেকে 2 গুণ করে 30 নম্বরে করা হয়েছে। তাহলে আমরা নাম্বার বিভাজনটা ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের যেগুলি পরীক্ষা হবে সেগুলি হলো, 1 হচ্ছে পৃথিবীর অন্দরমহল, 2 হচ্ছে অস্তিত্ব পৃথিবী, 3 হচ্ছে শিলা, 4 হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এরপরে আছে নাম্বার বিভাজন। নাম্বার বিভাজনটা তোমরা দেখে নাও। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একই আছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো, এটা কোলা হবে। এরপরে 2 দিকে আছে পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয়, এটা সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। এরপর 3 আছে উষ্ণ প্রস্রবণের জল গরম হয়, এটা ভূতাপ শক্তির জন্য। এরপরে 4 আছে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা, এটা 15 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 5 আছে এস তরঙ্গ প্রবাহিত হয়, এটা কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। এরপরে 6টা আছে অন্তঃকেন্দ্র মণ্ডল ও বহিঃকেন্দ্র মণ্ডলের মধ্যে রয়েছে, এটা লেহমান বিযুক্ত রেখা। এরপরে 2 দাগের এতে আছে শূন্যস্থান পূরণ করো। একে দাগে আছে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্ক ভুক্ত দেশ নয়, এটা চীন ও মায়ানমার। এরপরে 2 আছে ভুটানের প্রধান নদীর নাম হলো, এটা মানস এবং প্রধান ভাষা হলো জাংথা। এরপরে বিতে আছে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1 আছে সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি, এটা শুদ্ধ হবে। এরপরে 2 আছে নেপালের প্রধান ভাষা বাংলা, এটা অশুদ্ধ হবে। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি। 1 আছে পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কী ধরনের, এর উত্তরটি হলো, এই যে জলসেচ পদ্ধতি এখানে বলে দেবে যে পাকিস্তানে মূলত 2টি পদ্ধতিতে জলসেচ করা হয়, যথা 1 সেচখাল ও 2 ক্যারেজ প্রথা। মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা। যেটা আছে সেচখাল। পাকিস্তানে প্রায় 43টি সেচখাল আছে, যাদের মোট দৈর্ঘ্য প্রায় 58,000 কিমি এবং যার সাহায্যে প্রায় 3.5 কোটি একর জমিতে সহজে জলসেচ করা সম্ভব হয়েছে। এদেশের গুরুত্বপূর্ণ সেচখালগুলি হলো ইরাবতী নিম্ন বারিদোয়াব খাল। এরপর যেটা হচ্ছে উচ্চ ও নিম্ন চন্দ্রভাগা খাল, উচ্চ ও নিম্ন বিতস্ততা খাল, সিন্ধু খাল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এরপর বিটিটা হচ্ছে ক্যারেজ প্রথা। পাকিস্তানের শুষ্ক অঞ্চল বালুচিস্তান প্রদেশ সহ মরুপ্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায় সেজন্য মাটির নিচে কংক্রিটের সুড়ঙ্গ কেটে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। এর ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হতে পারে না, জলের অপচয় কম হয়। তাছাড়া পাকিস্তানের স্থান বিশেষে পারস্যের চাকা মাধ্যমে জলসেচ করা হয়। এরপরে 2 দাগে আছে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো, ভারতের উত্তরে স্থলবেষ্টিত দেশ নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণগুলি হলো, 1 হচ্ছে অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা
নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 4টি নেপালে অবস্থিত। চিরতুষারাবৃত পর্বতশৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ে প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। এরপরে আছে দুইটা আছে ট্রেকিং বা পর্বতারোহণ। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয় আকর্ষণে পর্বতারোহীরা নেপালে বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা আহরণ করা যায়। এরপর তিনের যেটা আছে স্থাপত্য ভাস্কর্য। বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য ভাস্কর্য ও কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালের কপিলাবস্তুর অট্টালিকা, পশুপতিনাথের মন্দির, গিরিমালা সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা, পাটন, লুম্বিনী, মুক্তিনাথ, পাটন, ভাটগাঁও, জনকপুর, অন্নপূর্ণা, নাগারকোট, বীরগঞ্জ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি চোখ ধাঁধানো ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। আমরা এতটা বলে দেব, এ কারণ হচ্ছে এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এরপরে এটা হচ্ছে সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন কেন? সার্ক কত সালে গঠিত হয়? সার্ক 1985 সালে গঠিত হয়। এর আগের প্রশ্নের উত্তরটি হলো সারা পৃথিবীর পর্বত আরোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন কারণ প্রতিটি পর্বত আরোহী প্রধান লক্ষ্য থাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করা। তাই মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত হওয়ায় পর্বতারোহীরা এখানে আসেন। এরপর দুইটা আছে মাউন্ট এভারেস্ট ছাড়াও হিমালয়ের অন্যান্য সুউচ্চ শৃঙ্গ যেমন মাকালু, অন্নপূর্ণা, ধবলগিরি, গৌরীশঙ্কর প্রভৃতি নেপালে অবস্থিত। পৃথিবীর 10টি উঁচু শৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত হয় পর্বত আরোহীরা নেপালে আসেন। এরপরে 4 থেকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 1 আছে টিকা লেখো সিসমোগ্রাফ। এর উত্তরটি হলো সিসমোগ্রাফ অর্থ গ্রিক শব্দ সিসমো থেকে সিসমো এসেছে, যার অর্থ ভূকম্পন এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র। সংজ্ঞা: ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্র বলে। আবিষ্কারক: 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিনলে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। বৈশিষ্ট্য: 1 এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। 2 কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকাবাঁকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাফ বলে। 3 আধুনিক সিসমোগ্রাফে আলোক রশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূমিকম্পের সূক্ষ্ম তীব্রতা লিপিবদ্ধ করা যাচ্ছে। এরপরে 2টা আছে টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। এর উত্তরটি হলো প্রশান্ত মহাসাগরীয় পাত বা প্রান্তবর্তী মহাদেশীয় পাতগুলি পরস্পর মুখোমুখি হলে প্রশান্ত মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়। ফলে ভূ অভ্যন্তরের ম্যাগমা গহ্বরের উত্তাপে পাতের কিনারা গলে যায় ও চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয়। ওই ফাটল পথ দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা অগ্নুদ্গমের মাধ্যমে বেরিয়ে এসে আগ্নেয় পর্বতের সৃষ্টি করেছে। অতএব প্রশান্ত মহাসাগরের সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষজনিত কারণে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে, যাকে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা আগ্নেয় মেখলা বলা হয়। এরপরে এটা হচ্ছে ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি হলো আমরা এখান থেকে এর বৈশিষ্ট্যগুলি তৈরি করে নেব। প্রথমে এটা হচ্ছে পি তরঙ্গ। পি তরঙ্গ হচ্ছে যে ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথমে ধরা পড়ে তাকে প্রাথমিক বা পি তরঙ্গ বলে। এরপর যেটা আছে এস তরঙ্গ, যে পি তরঙ্গ
এর পর ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে গৌণ বা এস তরঙ্গ বলে। এরপর যেটা আছে এল তরঙ্গ, যে তরঙ্গ ভূপৃষ্ঠে বরাবর চারিদিকে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে তাকে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ বলে। এরপর যেটা আছে পি তরঙ্গের বৈশিষ্ট্য, ভূমিকম্পে কেন্দ্রে উৎপন্ন হয়। এরপরে এটা হবে এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, মাধ্যমে কণাগুলি প্রবাহপথের দিকেই কাঁপতে থাকে। এরপর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট হয় পি তরঙ্গ সর্বাধিক শক্তিশালী তরঙ্গ। এরপর এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী তরঙ্গ, গতি 6 কিমি/সেকেন্ড। এরপর এটা হচ্ছে কঠিন ও তরল মাধ্যমের মধ্য দিয়ে পি তরঙ্গ যেতে পারে। আর পি তরঙ্গ হচ্ছে ক্ষয়ক্ষতি পরিমাণ কম। এরপরে এস তরঙ্গ, ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয় এস তরঙ্গ, এটি অনুপ্রস্থ তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহপথের সমকোণে কাঁপতে থাকে। এরপরে যেটা হচ্ছে পি তরঙ্গের তুলনায় এই তরঙ্গ দৈর্ঘ্য বড়, অর্থাৎ হচ্ছে এস তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বড়, আর এটা হবে পি তরঙ্গের থেকে কম শক্তিশালী। এরপরে আছে গতিবেগ মাঝারি, গতি হচ্ছে 3 থেকে 5 কিমি/সেকেন্ড, কেবল কঠিন মাধ্যমের মধ্য দিয়ে এটা যায়। এরপর সেটা ক্ষয়ক্ষতি পরিমাণ তেমন নেই। এরপরে এটা হচ্ছে এল তরঙ্গ। এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি হলো ভূমিকম্পের উপকেন্দ্রে উৎপন্ন হয়, এটি তির্যক তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহপথে তির্যকভাবে ওঠানামা করে, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, পি ও এস তরঙ্গের চেয়ে কম শক্তিশালী, গতিবেগ সবচেয়ে কম, গতি হচ্ছে 3 থেকে 4 কিমি/সেকেন্ড। এরপর এটা হচ্ছে কঠিন ভূত্বকের মধ্য দিয়েই প্রবাহিত হয়, এর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে। এরপরে 5 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এক আছে অসমসত্তা মিশ্রণ কাকে বলে, সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো, পিট কয়লার রূপান্তরিত রূপটি কি লেখো। পিট কয়লার রূপান্তরিত রূপটি হলো গ্রাফাইট। আর এর আগের প্রশ্নের উত্তরগুলি হলো, যে মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমসত্তা মিশ্রণ বলে। এরপর এটা আছে সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে দুটি পার্থক্য। এক হচ্ছে সংজ্ঞা, যান্ত্রিক উপায়ে গঠিত পল্লল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে সংঘাত শিলা বলে। এরপর এটা আছে জৈবিক বা রাসায়নিক উপায়ে গঠিত পল্লল সঞ্চিত হয়ে সৃষ্ট পাললিক শিলাকে অসংঘাত শিলা বলে। এরপর 2 দানার আকৃতি, এই শিলা দানাগুলি অপেক্ষাকৃত বড় হয়, এই শিলার দানাগুলি তুলনামূলকভাবে ছোট হয়। এরপরে 3 যেটা আছে কাঠিন্য, সংঘাত শিলার কাঠিন্য অপেক্ষাকৃত বেশি আর এই শিলা অপেক্ষাকৃত নরম। এরপরে 4টা আছে মূল শিলার বৈশিষ্ট্য, এই শিলার মূল শিলার বৈশিষ্ট্য বজায় থাকে, এই শিলায় মূল শিলার বৈশিষ্ট্য দেখা যায় না। তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে। এরপরে 2টা আছে কাস্ট ভূমিরূপ কি, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লেখো। খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম হলো মোহ স্কেল। এরপর এটা আছে মার্বেল শিলার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তরগুলি হলো, কাস্ট ভূমিরূপ। সংজ্ঞা, কাস্ট কথাটি স্লোভেন শব্দ ক্রাস এর জার্মান রূপ থেকে এসেছে, যার অর্থ হলো উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে কাস্ট বলে। উৎপত্তি, বৃষ্টির জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং তা চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলে। ভূমিরূপ, কাস্ট অঞ্চলে নানা প্রকার ভূমিরূপ গড়ে ওঠে, যেমন এক স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট। চুনাপাথরের গুহার ছাদ থেকে বিভিন্ন ফাটল বা দারণ থেকে চুন মিশ্রিত জল নিচে নেমে আসে ও জল বাষ্পীভূত হয়ে চুনের ঝুরি স্তম্ভের মতো নিচে বাড়তে থাকে, একে বলা হয় স্ট্যালাকটাইট। যখন এই চুন মিশ্রিত জল মেঝেতে পড়ে ও চুন জমা হয়ে উলম্ব স্তম্ভ ছাদের দিকে অগ্রগামী হয় তাকে স্ট্যালাকমাইট বলে। 2 স্তম্ভ, যখন নিম্নগামী স্ট্যালাকটাইট ও ঊর্ধ্বগামী স্ট্যালাকমাইট পরস্পর জুড়ে একটি অখণ্ড চুনাপাথরের স্তূপ রূপে অবস্থান করে তাকে স্তম্ভ বলে। উদাহরণ, দেরাদুনের তপকেশ্বর। 2 মেঘালয়ের চেরাপুঞ্জি। 3 অন্ধ্রপ্রদেশের জয়ন্তী। এরপর এটা আছে মার্বেলের দুটি বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে খনিজ, এটা হবে চুনাপাথর। এরপর 2 যেটা আছে
সৃষ্টি প্রক্রিয়া তাপজনিত রূপান্তরের ফলে চূড়াপাথর মার্বেলে পরিণত হয়। 3 রূপ মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ ও চকচকে। 4 রং মার্বেল সাদা, সবুজ, ধূসর, হলুদ, নীল নানা রঙের হয়। 5 প্রকৃতি মার্বেল যথেষ্ট নরম শিলা। তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে। এরপরে 3টা হচ্ছে শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। এর উত্তরটি হলো শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হয় প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। এটি কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয় যা নিম্নে বর্ণনা করা হলো। 1 আবহাওয়া বিকার। এই পদ্ধতিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা বহুদিন ধরে আদি শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়। এরপর 2টা হচ্ছে সংযোজন। এরপর সেই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ যেমন ঝরে পড়া পাতা, মৃত ও পচনশীল উদ্ভিদ ও প্রাণীদেহ প্রভৃতি মিশ্রিত হয়। এরপরে 3টা হচ্ছে অপসারণ। 3য় পর্যায়ে বৃষ্টির জল, নদীর জল, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে সেই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডের কিছুটা অপসারিত হয়। রেগোলিথের উৎপত্তি। অপসারণের পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় রেগোলিথ। এই রেগোলিথই হলো মৃত্তিকার মূল উপাদান। এভাবে কালক্রমে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই রেগোলিথ ভূত্বকের উপরে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ পাতলা কোমল স্তররূপে বিকাশ লাভ করে যা মাটি নামে পরিচিত। তাহলে আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় যে 1 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।